স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস, সাধারণের দেশের মানুষের সংবিধান পাওয়ার দিন। সেই দিনে বা সেই দিনের আশেপাশে যখন শাসক দলের গুন্ডামি চলে, তখন প্রশ্ন ওঠে সত্যি কতটা গণতন্ত্র রয়েছে এই রাজ্যে এবং কতটা সংবিধান ফলো হয় এই রাজ্যে। বিজেপির গোটা একটা সভা পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হলো, দাউ দাউ করে জ্বলল বিপ্লব দেবের সভা মঞ্চ। প্রশ্ন উঠছে, যেভাবে সর্বসমক্ষে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল গুন্ডামি করছে, বিজেপির ওপর আক্রমণ করছে, বিরোধী কণ্ঠ রোধ করছে, প্রশ্ন উঠছে আর কতদিন এভাবে চলতে পারে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন শখের বাজারে, আমরা একটু পর দেখাবো সেই ছবি, কিন্তু তার আগে জানানো প্রয়োজন, বলা প্রয়োজন, এইভাবে বিরোধীদের সভা মঞ্চ জ্বালিয়ে দিয়ে, বিরোধীদের কর্মীদের লাঠি পেটা করে, কখনো খুনের হুমকি দিয়ে, কখনো বাড়ি জ্বালিয়ে দিয়ে, বিরোধী কণ্ঠস্বর রোধে কখনো লাঠি কখনো চপার ব্যবহার করে শাসক দল আর কতদিন সন্ত্রাস কায়েম করবে এই রাজ্যে? প্রশ্ন করছে আমি কিশলয়। আজকের প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। 2011 সাল থেকে বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি 15 বছর ধরে রাজ্যের পুলিশ মন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়। তার জমানাতে মহিলাদের ওপর ধর্ষণ, যৌন নির্যাতন, মিথ্যে মামলায় ফাঁসানো, হিংসার ছবি কম দেখেনি বাংলা। জনতার হাল বেহাল, আর বিরোধীদের অবস্থা স্বাভাবিকভাবেই আরো খারাপ হতে বাধ্য। যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন একের পর এক ধর্মঘট ডাকতেন, তিনি এখন কার্যত বিরোধিতায় জুজু দেখছেন। রবিবারই বেহালায় বিপ্লব দেবের সভা মঞ্চ জ্বালিয়ে দিল ঘাসফুলের সৈনিকরা। দিন কয়েক আগে ওন্দায় বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ কোন বাংলায় বাস করছি আমরা? বিরোধিতা গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ, সেই অঙ্গকেই কেটে বাদ দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের মুখোশ পরে বাংলায় স্বৈরাচার কায়েম করাই কি লক্ষ্য তৃণমূল নেত্রীর? রিপাবলিক বাংলা। প্রশ্ন উঠছে, গুন্ডামি, সন্ত্রাসের রাজ্য, সন্ত্রাসের শাসন কায়েম করে কতদিন টিকে থাকা যায়? শাসক দলের নেতা মন্ত্রীদের মুখ থেকে গুন্ডামির উস্কানি, অথবা তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে উস্কানিটা এখন জলভাত হয়ে গিয়েছে। রাজ্যের মানুষ মেনে নিয়েছেন যে এটাই ন্যাচারাল, এটাই বাস্তব। বিজেপির সভা পুড়ে যাওয়াটা সেটাই বাস্তব, হবে এরকম। বিরোধী কণ্ঠরোধে পাওয়ার ব্যবহার হবে, লাঠি ব্যবহার হবে, মারধর ব্যবহার হবে, আগুন ব্যবহার হবে, এটাই চলবে এ রাজ্যে এবং আমরা মেনে নিয়েছি সেটা। এটা কি হতে পারে? প্রশ্ন করছি, শখের বাজারে গোটা একটা সভা, যেখানে বিপ্লব দেব সভা করেছেন, গোটা একটা মঞ্চ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তারপর পদক্ষেপ কি হলো? কিচ্ছু না, লবডঙ্কা। পুলিশ কি করলো? কিচ্ছু না। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে রাজ্যে সন্ত্রাসের শাসন চলছে বলছে বিজেপি। কি বলছেন বিপ্লব দেব এবং অন্যান্য বিজেপি নেতারা? শুনুন। এগুলো তৃণমূল কংগ্রেসের ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ। বিনাশকালে বিপরীত বুদ্ধি। ডেমোক্রেসি তো নেই, ল অ্যান্ড অর্ডার তো স্টেটের মধ্যে নেই। এ হচ্ছে আপনার অরিজিনাল চরিত্র মমতা ব্যানার্জি। এটা হচ্ছে ওনার ক্যারেক্টার। উনি বলবেন কিছু, করবেন কিছু। সারাটা জীবন পশ্চিমবাংলাকে উনি ডুবিয়েছেন। এদের অবস্থা ফ্রাস্ট্রেশনে, ভয়ে, আতঙ্কে আছে। তো আতঙ্কে থাকলে মানুষ ওদেরকে ছেড়ে দেবে?
এদেরকে কোনো মতে ছাড়বো না। কাপুরুষেরা আসলে সামনে আসতো বিপ্লব দেবের। 123 নম্বর ওয়ার্ডের হেরো কাউন্সিলর সুদীপ পল্লে, যিনি 2024-এর লোকসভা নির্বাচনে 123 নম্বর ওয়ার্ড থেকে হেরে গেছে। তো হেরে যাওয়ার পর কি করতে হয়, ওনার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনাকে নাম্বার বাড়ানো দেখাতে হবে। তাই উনি আজকে কাপুরুষের মতো এই হামলা চালিয়েছে। ওনার ক্ষমতা ছিল না এই সভা শুরু হওয়ার আগে বা সভা চলাকালীন সময়ে এসে বিজেপিকে মোকাবেলা করার। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি শখের বাজারে পৌঁছেছেন এবং খানিকক্ষণ পর তিনি বলবেন, আমরা শোনাবো এবং দেখব। তার আগে আজকের কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। কখনো বাড়ি কখনো সভা, বাংলা জ্বালানোর লড়াইয়ে নেমেছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, ফিরবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কখনো সভামঞ্চ পুড়িয়ে দেওয়া হচ্ছে, কখনো বিরোধী পক্ষের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং কখনো বিরোধীদের ওপর আক্রমণ করা হচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, রিমা ব্যানার্জি বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন কিশলয়ের অগ্নিবাণে, আমার সঙ্গে অনিল জানা রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, অরিত্র দত্ত বণিক রয়েছেন অভিনেতা, আমার সঙ্গে খানিকক্ষণ পরেই থাকবেন প্রসূন ঘোষ চিকিৎসক, তৃণমূলকে সমর্থন করেন, তাপস বারিক থাকবেন আক্রান্ত বিজেপি নেতা, তার বাড়িতেও আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। আমার সঙ্গে হয়তো থাকবেন অনুপম ভট্টাচার্য, প্রেসিডেন্ট বিজেপির দক্ষিণ কলকাতা, এবং শঙ্কর শিকদার কলকাতা বিভাগ কনভেনর বিজেপির। আমি আজকে অরিত্রকে দিয়ে শুরু করতে চাই। অরিত্র, আমার প্রশ্ন হচ্ছে, এটা ন্যাচারাল হয়ে গিয়েছে, এটা নর্মাল হয়ে গিয়েছে? বিজেপির একটা সভা থাকবে, যারই সভা থাকুক, বিজেপি সিপিএম, কিন্তু বিরোধী পক্ষের সভা থাকলে সভাটা জ্বালিয়ে দেওয়া হবে। বিরোধী দলের কোনো নেতার বাড়ি বা কর্মীর বাড়ি হলে বাইরে দিয়ে লক করে জ্বালিয়ে দেওয়া হবে। বিরোধী দেখলে বা বিরোধী কণ্ঠরোধ দেখলে লাঠি চলবে, চপার চলবে, গুন্ডামি হবে, উস্কানি হবে। উস্কানি আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুরু করে একদম নিচতলা পর্যন্ত, সেই উস্কানিতে অনুপ্রেরণা পাবে। এটা কি করে নর্মালি আমরা মেনে নিতে পারি? এটা কিভাবে সাধারণ হয়ে যেতে পারে? এটা কিভাবে আমরা বসে বসে দেখতে পারি আর এই নিয়ে আলোচনা করতে পারি? শুধু কি সলিউশন, অরিত্র? প্রথমেই বলি যে অন্যান্য বছরের ভোটগুলোর থেকে এই বছরের ভোটে তৃণমূলের ব্যাপক আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যাচ্ছে। এর আগে পর্যন্ত তারা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলির ওপরে ভরসা করে ভোট কন্ডাক্ট করিয়েছিল, সেই ভোট চুরি করেছিল। কিন্তু এই বছর একের পর এক অনাচারের বোঝা এত ভারী হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূল বুঝতে পারছে যে এই বছরের ভোটটা তাদের সাথে মানুষ নিজে নেই। মানে গুন্ডামি করলেও এই বছর তারা মানুষের যত সামান্য পার্সেন্টেজ যে স্বতঃস্ফূর্ত ভালোবাসাটা তারা পায়, সেইটাও কতটা পাবে সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। দেখুন, শাসক এবং বিরোধীর সম্পর্ক কীরকম হওয়া উচিত তার একটা অসাধারণ এক্সাম্পল কিছুদিন আগেই যেটা হলো, যে বিরোধী বেঞ্চ থেকে পার্লামেন্টে রাঘব চাড্ডা চমৎকার একটা বিষয় নিয়ে, এই 10 মিনিট ডেলিভারি নিয়ে তিনি তার বক্তব্য শুরু করলেন এবং সেইখান থেকে কিন্তু বিজেপির গভর্নমেন্ট দেখুন এই 10 মিনিট ডেলিভারি যে পলিসি সেটা কিন্তু তারা রিফর্ম করলো। তার মানে বিরোধীদের কাজ যেটা, যে সমালোচনা করা এবং পলিসিটাকে যদি মনে করে যে ডিট্র্যাক হয়ে যাচ্ছে, মানে রাস্তা থেকে বিপথে চলে যাচ্ছে, তাহলে সরকারকে সাহায্য করা পলিসি তৈরিতে। কিন্তু আমরা এমন এক রাজনৈতিক পশ্চিমবঙ্গে এখন দাঁড়িয়ে আছি যেখানে বিরোধিতা করার অর্থ হচ্ছে অপরাধ, সমালোচক মানে হচ্ছে অপরাধী। আমরা আরজি করের পরে দেখেছি যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ফেসবুকে একেবারে বলে দিয়েছিলেন, ফতেয়া জারি করে দিয়েছিলেন যে আরজি কর নিয়ে যে সমস্ত শিল্পীরা প্রতিবাদ করেছেন তাদেরকে কোনো পাড়ার ক্লাবে ডাকা যাবে না যেখানে তৃণমূল সেটা অর্গানাইজ করছে। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে বিরোধিতা এখানে করা যাবে না। এখানে একটা হিটলারি কায়দা, এখানে একটা সামাজিক ব্যাপার চলছে এবং এটা অত্যন্ত অ্যালার্মিং। আমি দীর্ঘদিন আপনার এখানে প্রোগ্রাম করেছি যেখানে পোস্ট পোল ভায়োলেন্সে পশ্চিমবঙ্গ শীর্ষে। এরকম অনেক রাজ্যই রয়েছে যেখানে বিজেপি ক্ষমতায় নেই, অন্য কোনো বিরোধী রাজনৈতিক সংগঠন ক্ষমতায় আছে, সেখানেও কেন্দ্র রাজ্যের বিরোধ আছে। এটা তো গণতন্ত্রের একটা স্ট্রাকচার, ফেডারাল স্ট্রাকচার, এটা তো হবেই। কিন্তু বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের মতো ভোট পরবর্তী হিংসা এবং খুন ভারতবর্ষের আর কোনো রাজনীতিতে হয় না। সুপ্রিম কোর্টে বসে বিচারপতিকে বলতে হচ্ছে যে ভারতবর্ষের পোস্ট পোল ভায়োলেন্সে খুনের সংখ্যা এত বেশি যে ওখানে আদৌ গণতন্ত্র আছে কিনা সেটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে। আজকে আপনাদের একটা
একটা বিরোধী রাজনৈতিক দলের সভা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এর আগে আপনার অনুষ্ঠানে বারবার বলার চেষ্টা করেছি যে গ্রামগঞ্জে এরকম অনেক অত্যাচার সিপিএম, বিজেপি সহ বিভিন্ন আইএসএফ অন্যান্য বিভিন্ন দলের কর্মীদের ওপরে থ্রেট করা হয়, যেগুলো সংবাদ মাধ্যমের কাছে আসে না, পুলিশের কাছে তার কোনো রেকর্ড থাকে না। কারণ কার কাছে যাব? পুলিশের কাছে যাব? সে তো তৃণমূলের মুখপাত্র হয়ে বসে আছে। তো সেই জায়গায় আমাদের এটা অত্যন্ত অ্যালার্মিং। যারা শহরে বসে শহুরে বাবু সম্প্রদায়ের মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে রাজনীতি করেন, তারা এবার ভাবুন যে আজকে কলকাতা শহরে দাঁড়িয়ে এতদিন আমরা গ্রাম নিয়ে কথা বলেছি, আপনারা পাত্তা দেননি, মনে করেছেন গ্রামের মানুষের জীবনের কোনো দাম নেই, ওখানে 20-25টা বিরোধীর কর্মী খুন হতেই পারে। এইবারে আজকে ভেবে দেখুন, কলকাতা শহরের বুকে একটা বিরোধী রাজনৈতিক সংগঠনের সভায় যদি এভাবে অগ্নিসংযোগ করে দেওয়া হয়, তাহলে এর পরে গণতন্ত্র বলে আদৌ কিছু থাকবে কিনা? একের পর এক শিল্পীকে ব্যান, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া, বিভিন্ন সংবাদপত্রকে এর দালাল ওর দালাল বলে তাড়িয়ে দেওয়া, বিভিন্ন খবরের কাগজের প্রকাশনায় সেন্সরশিপ নিয়ে আসা, কোন সিনেমা কোন হলে চলবে, কোন বই কোন প্রকাশনা পাবলিকেশন করবে, সেই সমস্ত জায়গায় সেন্সরশিপ নিয়ে আসা। এখন দেখা যাচ্ছে যে এই সমস্ত সব কিছুর ঊর্ধ্বে উঠে এখন খুনের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। ফলে আমি নাগরিকদের কাছে অনুরোধ করব যে বাংলার গণতন্ত্রকে রিস্টোর করবার জন্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আগে এই বছর ভোটে একবার ভেবে নেবেন যে গণতান্ত্রিক বাংলার পরিবেশ আপনারা চান তো, তারপরে ভোটটা যাকে খুশি দিন। বেশ, অরিত্র গণতন্ত্রের কথা বলছেন, সংবিধানের কথা যদি বলতে হয়, গণতন্ত্রের কথা যদি বলতে হয়, একটা বেসিক নেসেসিটি হচ্ছে বিরোধী কণ্ঠস্বর থাকা। যে গণতন্ত্রে বিরোধী কণ্ঠস্বর নেই সেটা তো গণতন্ত্র নয়, গণতন্ত্র হতেও পারে না। গণতন্ত্র মানে কেউ কিছু করলে তার বিরোধিতাও থাকবে এবং সেই বিরোধিতাটাকে স্বাগত জানাতে হবে। আমার সঙ্গে রিমা ব্যানার্জি রয়েছেন, বিজেপি মুখপাত্র। বিরোধিতা থাকতে গেলে, বিরোধী কণ্ঠস্বর থাকতে গেলে বিরোধী দল থাকতে হবে, বিরোধী দলের কর্মী থাকতে হবে, সংবাদ মাধ্যমের মধ্যে সরকার বিরোধী কণ্ঠস্বর থাকতে হবে, যারা বলবে যে এই কাজগুলো ভুল করছো, তোমরা এই কাজগুলো ঠিক করছো না। একটা বিরোধী দল থাকবে যারা কোনো ভুল পদক্ষেপ হলে সেই পদক্ষেপের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু বিরোধী দলের সভা মঞ্চ যদি জ্বালিয়ে দেওয়া হয়, বিরোধী দলের কর্মীদের বাড়ি যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে আর কোন বিরোধিতা এই বাংলায় আজকে সাধারণতন্ত্র দিবসে রয়েছে? আমাকে একটু বলুন রিমা ব্যানার্জি। নমস্কার, বন্দে মাতরম। আজকে আমরা 26শে জানুয়ারি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আজকে সংবিধান দিবস, এই দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ সংবিধান কথাটি তার ডিকশনারি থেকে হারিয়ে ফেলেছে। একটা মানে সহজ কথা যে হারিয়ে ফেলবে ক্ষমতা, তাই ভয় পেয়েছে মমতা। আজকে এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মা শিশুকে যেরকম শেখাবে, শিশু সেই আদর্শে বড় হবে। মাননীয়া তার পুরো ক্যাডারকে শিখিয়েছেন যে পশ্চিমবঙ্গে কিভাবে সংবিধানকে ভেঙে ফেলতে হবে, টুকরো টুকরো করে দিতে হবে, কিভাবে মহিলারা যদি আওয়াজ তোলে, মহিলারা যদি রাস্তায় বেরোয়, তাদেরকে কিভাবে ধর্ষণের পথে নিয়ে যেতে হবে, কিভাবে আজকে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দিতে হবে। তাহলে আগামী দিনের যুব সমাজ পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে থাকবে, এই সিন্ডিকেট চালিয়ে যাবে। তারা আগামী দিনে পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। আজকে বেহালায় 123 নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা আছেন, তিনি এবং তার হারমাদ বাহিনী যখন খবর পেয়েছিলেন যে মাননীয় বিপ্লব দেব মহাশয় হাইওয়ের মতন একটা রাস্তা, শখের বাজারের মতন একটা জায়গা যেখানে মানে জনসমুদ্র বলা যেতে পারে, সন্ধেবেলায় এত লোক থাকে, সেরকম জায়গায় যখন চারিদিকে মাইক নিয়ে এত বড় করে একটা প্রোগ্রাম হচ্ছে, আগের থেকে সেখানে তৃণমূলের গান বাজছে, সেখানে পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ দেখছে, তবুও বারবার দক্ষিণ কলকাতার যিনি সভাপতি রয়েছেন, বাকি নেতৃত্ব রয়েছেন, বারবার পুলিশকে বলেছেন যে এইরকমভাবে গানগুলোকে বন্ধ করা হোক। সভা চলাকালীন বারংবার এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, বিপ্লব দেব থাকার সময়ও এই পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে সেই মঞ্চের গরিমা নষ্ট হয়। তবুও শৃঙ্খলা পরায়ণ আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো ব্যক্তি কিন্তু সেখানে কোনো অরাজনৈতিক কোনো মানে ফাঁদে পা দেয়নি। কিন্তু দেখা গেছে যখন বিপ্লব দেব ওখান থেকে রাস্তা ছেড়েছেন এবং গেছেন, তখন
সব হারমাদ বাহিনী, এটা ভিডিওতে, এটা ক্যাপচার্ড রয়েছে, এটা নয় যে এটা মৌখিক কথা, এটা ভিডিওতে ভাইরাল হয়ে গেছে, যে কিভাবে পৌরপিতা এবং বাকিরা মিলে পুরো মঞ্চটাকে ধরে জ্বালিয়ে একদিকে দিল। আমাদের সেই ছবি চলছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সেখানে পৌঁছেছেন, অন্যদিকে সেই ভাইরাল ভিডিও বা সেই ছবিগুলো চলছে যখন হামলা হয়। হ্যাঁ বলুন। এবং আজকে ক্ষতি কার হয়েছে? মানুষের। এই টেবিল চেয়ার এগুলো কি বিজেপির ছিল? এগুলো একজন গরিব ডেকোরেটর, সে তার কাজ ছিল তার, সে এখানে দিয়েছে, সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। একবারও চিন্তা করা হলো না শখের বাজারের মতন ওরকম রাস্তায় একটি মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যেত, একটি বাচ্চা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যেত, আশপাশ দিয়ে তো যানবাহন যায়, সেখানে যদি আগুন লেগে যেত। সভাটায় পুরো মঞ্চটায় আগুন জ্বালিয়ে দিল, আগুন লাগিয়ে দিল, পুরো আগুন লাগিয়ে দিল। এবং আমার বিশ্বাস যে অন্যায় ঘটনা, আজকে বেহালায় হওয়া ঘটনা এবং আজকে আনন্দপুর যেভাবে জ্বলছে, 15-16 ঘন্টা হয়ে গেল যেভাবে জ্বলছে, এটা পরিষ্কার মাননীয়া এবং তৃণমূলের বার্তা যে মানুষ যদি অন্যথা কিছু চিন্তা করে তাহলে বাংলা এইভাবে মাননীয়া জ্বালাবেন, কিন্তু জ্বলতে আমরা দেব না, জ্বলতে আমরা দেব না। প্রতিবাদ করব প্রতিটা মুহূর্তে। বিরোধীর কাজ আমাদের প্রতিটা মুহূর্তে আঙুল দেখিয়ে চোখে চোখ রেখে আমাদের বলা, তাদের প্রত্যেকটা অন্যায় ধরিয়ে দেওয়া। আজকে যুব সমাজের চাকরি নেই, রাস্তায় পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে মানুষকে, মানুষরা যারা বাইরে চলে যাচ্ছে তাদেরকে এসআইআর এর নাম করে মানুষকে আজকে নেতাজি সুভাষচন্দ্রের যে স্টেজটি করা হয়েছে সেখানে দাঁড়িয়ে তিনি এসআইআর নিয়ে ভুল ভ্রান্তি কথা বলে যাচ্ছেন। ফর্ম 8 আছে, নানান রকম সংশোধনীয় এখানে প্রক্রিয়াকরণ আছে, কোনো কিছুর কথা না বলে মানুষকে ভুল কথা বলে তো জ্বালিয়ে দিচ্ছে, তৃণমূলের বিধায়করা জ্বালিয়ে দিচ্ছে, ফর্ম 7 তো জমা দিতেই দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। এক মিনিট রিমা, আমার সঙ্গে অর্ণব রয়েছেন আমাদের প্রতিনিধি, অর্ণবের কাছে আমি যাব। অর্ণব, শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন শখের বাজারে যেখানে সভামঞ্চ পুড়িয়ে দেওয়া হয়, সেখানে রয়েছেন বিরোধী দলনেতা। ছোট্ট করে এই মুহূর্তের পরিস্থিতি দেখবো। অর্ণব। পুলিশ দিয়ে কাটার দিয়ে বিজেপিকে রোকা যায়নি, যাবেন না। অর্ণব, ওই লাঠি দিয়ে গুলি দিয়ে পুলিশ দিয়ে কাটার দিয়ে বিজেপিকে রোকা যায়নি, যাবেন না। তাই তো বলি লাঠি খাই গুলি খাই বন্দে মাতরম বলছি না, বলবো না। গুলি খাই বন্দে মাতরম বলছি। অর্ণব, কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে লাইভ ছবি দেখাচ্ছি আমরা তোমার ফ্রেমে। তুমি যদি শুনতে পাও বিরোধী দলনেতা এই মুহূর্তে কি বলছেন, যদি একবার প্রশ্ন করো এবং এই মুহূর্তে ছবিটা আরো একবার দেখাও দর্শকদের। দেখো, কিছুক্ষণ আগে কিন্তু আমরা বিরোধী দলনেতার সাথে কথা বলেছিলাম এবং বিরোধী দলনেতা তিনিও কিন্তু এই মুহূর্তে হাঁটছেন ঠাকুরপুকুর থানার দিকে এবং তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ঠাকুরপুকুরের গতকালের যে ঘটনা, শখের বাজারের যে গতকালের ঘটনা, সেই ঘটনাকে তিনি কিন্তু কার্যত বলছেন যে বিরোধী যারা তৃণমূল কংগ্রেস তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এবং সেই জন্যই কিন্তু কার্যত এই ধরনের আচরণ। এবং তার মাঝখানে কিন্তু যদি দেখা যায় যে আজকের যে মিছিল, সেই মিছিলে কিন্তু শুধু শুভেন্দু অধিকারী নয়, তার পাশে কিন্তু তাপস রায় সহ যারা একাধিক যারা নেতৃত্ব, তারাও কিন্তু এই মুহূর্তে হাঁটছে এবং তারাও কিন্তু আজকে যাবেন এবং সেখানে গিয়ে যে ঠাকুরপুকুর থানা রয়েছে সেখানে কিন্তু তারা বেশ সেদিকে নজর রাখবো। অর্ণব, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী হাঁটছেন ঠাকুরপুকুর থানার দিকে। শখের বাজার থেকে ঠাকুরপুকুর থানা, এই গোটা রাস্তা ডায়মন্ড হারবার রোড জনবহুল এলাকা, এমন নয় কোনো গ্রামের ভেতর, কোনো গলির ভেতর, কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট, এখানে গোটা একটা সভা জ্বালিয়ে দেওয়া হলো। আর কলকাতার মানুষ, বাংলার মানুষ বসে দেখবেন। কি করে হতে পারে এটা? কি করে মেনে নিতে পারি এইভাবে একদম ওপেনলি যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এই শাসক দলের এই শাসনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে? কড়া তীব্র নিন্দা জানানোর ভাষাও নেই। আসলে আরও অন্য কোনো কঠিন পদক্ষেপ কি নেওয়া প্রয়োজন? স্যার বলুন, কিভাবে এর সলিউশন কি আছে? কিভাবে গোটা শহরের মধ্যে সবার সামনে সর্বসমক্ষে গোটা একটা সভামঞ্চ জ্বালিয়ে দেওয়া যায়? কিভাবে অ্যাটাক করা যায় বিরোধী পক্ষের ওপর? কিভাবে একদম ওপেনলি বাড়ি জ্বালিয়ে দেওয়া যায়, লাঠি দিয়ে মারা যায়, চপার দিয়ে মারা যায়, হুমকি দেওয়া যায়? এগুলো কিভাবে নর্মালাইজ হতে পারে স্যার? দেখো কিশলয়, আমি এর আগে দিন বলেছিলাম, ব্যান্ড পার্টির কথাটা বলেছিলাম। ব্যান্ড মাস্টার যেভাবে স্টিকগুলো নাড়ান, বাকি সব সেইভাবেই ব্যান্ড বাজায়, বাঁশি বাজায় সেইভাবে। একটা মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আছে। আমরা গত পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলে একজন, আমরা সবাই দেখেছি পশ্চিমবাংলার লোকেরা, কেউ কেউ না দেখে থাকতে পারেন,
যে রিভলভার নিয়ে রয়েছে নমিনেশনের দিন, পাঞ্জাবির পকেট থেকে দেখা গেছে, তোমরা দেখিয়েছো সব। তার ফলে লোক বলতে, এখন পুলিশ বলছে যে রিভলভার যখন আছে সরে যাবে, তো যার দায়িত্ব ছিল ঘাড় ধরে নিয়ে গিয়ে যাওয়া, তারপর দিন কোর্টে পাঠিয়েছে, তাকে রিমান্ডেও চায়নি, কোত্থেকে রিভলভার পেয়েছে জানেই। এই হচ্ছে পরিস্থিতি। এখন কি হচ্ছে জানো তো, এখন আমি এর আগেও বলেছি, অন্যান্য সময়ে বলেছি, এই জিনিস চলবে। এগুলো হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর্ড ভ্যান্ডালিজম। কেন বলছি, তুমি দেখছো ভ্যান্ডালিজম হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশকে ডিফাং করা হয়েছে। একটা অভিযুক্তকে ধরতে গেলে এখন মানে সর্বোচ্চ পর্যায়ে ডিজি এডিজি পর্যায়ের লোককে যেতে হয়, যেগুলো দারোগার কাজ ছিল। খুব বেশি হলে ওসিরা করতে, আমরা বড় গণ্ডগোল হলে যদি বুঝতাম যে এনকাউন্টারের চান্স আছে, তাহলে সেক্ষেত্রে আমরা থাকি। এই ডিসি যদি আমাদের এলাকায় গণ্ডগোলে আসতেন, আমরা বলতাম স্যার কেন এলেন। এখন কথা হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি, নিচের তলাকে ডিফাং করে দেওয়া হয়েছে। অফিসাররা যে কাজ জানে না বা পারবে না তা নয়, তারা যথেষ্ট এফিসিয়েন্ট, কিন্তু এই রকম করা হয়েছে। এখানে সবই হচ্ছেন আমি, কোনো দল না, আমি আহম একমেব মত দিতাম, আমি যা বলবো সেটাই হবে, সেটাই আইন। আইপিসি, সিআরপিসি বা বিএনএসএস ওসব বাদ দাও, আমি আইন। এবং সবচেয়ে মজা হচ্ছে, তোমরা দেখছো এইভাবে যে জিনিসগুলো হচ্ছে, এইগুলো কেন বলছি গভর্নমেন্ট স্পন্সর্ড ভ্যান্ডালিজম, এগুলো চলবে, আরও হবে। যেমন বিএলওকে মেরে মাথা বাড়িয়েছে, বিএলও কার? রাজ্য সরকারে। তার কেন্দ্রীয় প্রতিনিধি এসছেন, তাকে অবস্ট্রাকশন করা হচ্ছে, তাকে গালাগালি দেওয়া হচ্ছে। এগুলো কি এমনি হয় নাকি? এগুলো করার উদ্দেশ্য একটা খুব ভালো উদ্দেশ্য আছে, যে এইরকম করতে ভ্যান্ডালিজমটা এমন জায়গায় নিয়ে যাবেন, ললেসনেস হবে এবং তোমার কনস্টিটিউশনাল ডিসঅর্ডার এমন একটা তৈরি হবে, যাতে বাধ্য হয় একটা এমার্জেন্সি ডিক্লেয়ার করতে বা রাষ্ট্রপতি শাসন করতে। তাহলে হবে কি, ওনার এখন সুবিধা, ওনার এখন এদিকে বাঘ এদিকে খাদ। এখন কথা হচ্ছে, সামনের ডিএর মামলা রয়েছে, তারপরে তোমার টাটার টাকা ফেরত দিতে হবে, আলটিমেটাম দিয়ে দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট। কিন্তু স্যার, আঘাত তো আসছে সাধারণ মানুষের ওপর, সাধারণ বিজেপি কর্মীদের ওপর। সাধারণ মানুষ এইভাবে একটা রাজ্যে কিভাবে বসবাস করবেন, যেখানে বিরোধী মানে এক ফোঁটা বিরোধিতা করলে গোটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে? এটা কি করে নরমালাইজ হয়? হয়ে গেলে তাহলে ওনার যেই রাষ্ট্রপতি শাসনে ওনার দায়িত্ব মিটে যাবে, তাহলে উনি সিম্প্যাথি চাইবেন যে আমাকে দেখো, আমাকে জোর করে, আমি তো দিয়ে দিতাম, এখন এই করা হচ্ছে। এগুলো হচ্ছে এর থেকে পলায়নবৃত্তি, এর থেকে এসকেপ করার পলিসি। স্যার, আমার সঙ্গে তাপস বারিক রয়েছেন, যার বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তিনি শুধুমাত্র বিজেপি করেন বলে। তাপস বাবু, আপনার বাড়ি পোড়ানোর চেষ্টা হয় এবং এর মানে তার পরবর্তী এপিসোড, ওটা একটা এপিসোড, তার পরবর্তী এপিসোড হলো বিপ্লব দেব সভা করে গেলেন, বিজেপির গোটা সভা মঞ্চ জ্বালিয়ে দেওয়া হলো শখের বাজারের মতো জায়গায়, কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট দক্ষিণ কলকাতায়, জনবহুল এলাকা, সর্বসমক্ষে জ্বালিয়ে ভ্যান্ডালিজম করে ধ্বংস করে দেওয়া হলো। কিচ্ছু এসে যায় না, কে কি করবে, পুলিশ লবডঙ্কা করবে, এই পরিস্থিতি। তাপসবাবু, এই মুহূর্তে আপনি কি অবস্থায় আছেন? আগের দিন আপনি ভেঙে পড়েছিলেন, আপনি কি এই মুহূর্তে একটু সাহস পাচ্ছেন? এই মুহূর্তে পরিস্থিতি কি একটু বেটার হয়েছে? তাপসবাবু নমস্কার স্টুডিওতে সকল দর্শককে। বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন তাপসবাবু, শোনা যাচ্ছে, আপনি বলুন। পশ্চিমবঙ্গের দিনের পর দিন যেভাবে চারিদিকে শুধু বিরোধী করার অপরাধে, আজকে শুধুমাত্র আমি বিজেপি করি তার অপরাধে আজকে আমার বাড়ি ঘর থেকে শুরু করে আমাকে এবং আমার মা বাবাকে ওরা খুন করার চেষ্টা করেছিল। অ্যাকচুয়ালি প্রতিবাদ কোনো কিছু করা যাবে না, কোনো জায়গায় অন্যায় দেখলে সে জায়গায় প্রতিবাদ করা যাবে না। এই হচ্ছে আমাদের পরিস্থিতি, এই হচ্ছে আমাদের বাংলার পরিস্থিতি। কোনো জায়গায় অন্যায় দেখলে সেইখানেও প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করতে হলে এরকম আমাদের পরিস্থিতি, এরকম ঘটনা ঘটেছে, শুধু আমার বলে পশ্চিমবঙ্গের সব জায়গাতেই এরকম পরিস্থিতি ঘটনা ঘটিয়ে দিচ্ছে। তাপসবাবু, পুলিশ কোনো অ্যাকশন নিয়েছে? আপনার বাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা, খুনের চেষ্টা, পুলিশ কি করছে? পুলিশ ওনারা বলছেন তদন্ত করছেন, শুধু ওনারা এফআইআর তো নিয়েছে, এফআইআর করার পর তদন্ত এসছে, তদন্ত সেভাবে কোনো কিছু আমি সেরকম ওদের কাছ থেকে এখনো কিছু পাইনি। আমাকে আগামীকাল 10টার সময় থানাতে ডেকেছেন, আজকে আমাকে ফোন করেছিল
যারা করেছে তারা ধরা পড়েছে, তারা কোথায়? তারা তো উবে যায়নি আকাশে, এসে বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে পালিয়ে গিয়ে কি আকাশে উবে গেল? দেখুন, পশ্চিমবাংলায় বিজেপি করলে বাংলাদেশের দীপু দাসের মতো যেভাবে তাকে জ্যান্ত জীবিত জ্বালি দেওয়া হয়, সেরকম আমাদের পশ্চিমবঙ্গে ঘটনা শুধু ঘটতেই চলছে। সেটা আমার উপরও সেটা আক্রমণ করা হয়েছে। তো পশ্চিমবঙ্গে বিরোধী করা চলবে না, কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করা চলবে না। তবে আমি একটা কথা বলে রাখি, আমি এই মিডিয়া স্টুডিওর মাধ্যমে আমি আমার সকল মানুষ দেখছেন, এইভাবে বিজেপিকে কখনো প্রতিরোধ করা যায় না, প্রত্যাঘাত করা যায় না। ওনারা চাইছেন যে জায়গায় বিজেপি সক্রিয়ভাবে লড়ছেন, যেভাবে তারা দেখে নিচ্ছেন যে ওরা নির্বাচনে হেরে যাবে, তাই যে জায়গায় বিজেপিরা ভালোভাবে তারা কাজ করছে, মানুষের সামনে তারা যাচ্ছে, সেই জায়গাগুলোকে দমন করার জন্য এইভাবে তারা চক্রান্ত করে চারিদিকে বিজেপি কর্মীদেরকে দমন করার চেষ্টা করছে, ভয় দেখিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে আমি একটা বাংলার মানুষকে একটা কথাই বলতে চাই, এভাবে বিজেপিকে বসানো যাবে না, দমন করা যাবে না। আগামী 2026 নির্বাচন এই জবাব আগামী ভোটে দেবে বাংলার মানুষ। তাপসবাবু, কখন গুন্ডামি করে কেউ জানেন? তখনই লোকে গুন্ডামি করে যখন সে চরম ভীতু হয় আর ভয় পেয়ে থাকে, যখন সে মানুষের থেকে ভয় পায়, যখন সে নির্বাচন লড়তে ভয় পায়, যখন দেওয়ালে পিঠ থেকে যায়, যখন সে বুঝতে পারে যে জনসমর্থন নেই, ভোটে জিততে পারবো না, আমার কাছে গুন্ডা আছে, টাকা আছে, পয়সা আছে, গুন্ডা লাগিয়ে বাড়ি জ্বালিয়ে দেবো, গুন্ডা লাগিয়ে আক্রমণ করব, গুন্ডা লাগিয়ে কণ্ঠরোধ করব। কেউ কথা বললে আমার বিরুদ্ধে তাকে আমি গুন্ডা লাগিয়ে খুন করে দেব, তাকে এমনভাবে ভয় দেখাবো, আক্রমণ করব যে সে আর কথা বলতে পারবে না। তখনই সে করে যখন সে চরম ভয় পেয়ে যায়। এই ভয়টা ভালো লাগছে মানুষের বাংলার, কারণ ভয় বোঝা যাচ্ছে এই ভয় থেকে যে আসলে এই এতদিন ধরে বাংলার মানুষকে বোকা বানিয়েছে একটি পক্ষ, একটি দল। শাসক দলের এই মুহূর্তের যে দ্বিচারিতা তা স্পষ্ট হচ্ছে। একদিকে তারা উন্নয়নের পাঁচালির কথা বলছে, আর আরেকদিকে আক্রমণ করে বিরোধীদের ওপর তাদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। সত্যি যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে কণ্ঠরোধের কি প্রয়োজন? তাহলে বিরোধীদের আক্রমণের কি প্রয়োজন? মানুষ তো উন্নয়ন দেখে ভোট দেবেন। আসলে আপনারা উন্নয়নও করেননি, শুধু মানুষকে বোকা বানিয়েছেন। কিশোর অগ্নিবাণের দ্বিতীয় অংশে এই মুহূর্তে সংখ্যালঘুদের বক্তব্য শোনাবো কয়েকটা, তারপর দ্বিতীয় অগ্নিবাণ, তারপর ডিবেটে প্রত্যেকের কাছে আবার যাচ্ছি। সংখ্যালঘুরা কি বলছেন শাসক দল নিয়ে, শুনুন। মুসলমানদের ক্ষতি করেছেন, মুসলমান আগামীতে জাতি ধর্ম বড় নির্বিশেষে কি বলেন আপনারা দেশকে বাঁচাবার জন্যে, বাংলাকে বাঁচাবার জন্যে, মানুষের অধিকারের জন্যে, সম্পদ বাঁচাবার জন্যে একটা ভোট মমতাকে দেওয়া যাবে না। এই কথা আমি বলতে চাইছি, আপনার সকলের সামনে বলতে চাইছি, একটা ভোট দেবে না। কারণ মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করেছে, গাদ্দারি করেছে, ধোঁকাবাজি বেড়েছে। বিশ্বাস করবেন না, মর্মাহত, আমরা মর্মাহত, কারণ আমরা মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেছি। আর বাংলার মানুষ বিশ্বাস ভেঙে গেছে নাকি ভাঙেনে, তার ব্যাখ্যা 2026 দেখবে। এটাকে বাংলায় বলা হয় দ্বিচারিতা করা, এবং মুসলিম জাতির সঙ্গে এই দ্বিচারিতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। সরকার নিজে বলছে, দুধের গাই বলেছে, যাদের ভোট মানে দুধ লি, অর্থাৎ যাদের ভোটে আমি জিতে আছি তাদেরকে আমি কি বলে লাথি খাবো, সে জায়গায় উল্টে জুড়া পায়ে লাথি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে। না সংখ্যাগুরু না সংখ্যালঘু, এ রাজ্যের মানুষ এই শাসক দলকে আর বিশ্বাস করে না, এবং সেই কারণে একমাত্র পথ গুন্ডামির পথ। আজকের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ দর্শকদের স্ক্রিনে এই মুহূর্তে। সংখ্যালঘুদের মুখ ফেরানোয় শিওরের সংক্রান্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তাই জন্য গুন্ডামি করে যতটুকু ভোট ছিল সংখ্যালঘুদের ছিল সেটাও চলে গিয়েছে। এবার একমাত্র পথ হচ্ছে গুন্ডামি, মঞ্চ জ্বালিয়ে দেওয়া, আক্রমণ করা। শবনম দে আমার সঙ্গে রয়েছেন। শবনম দে আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। বিজেপির গোটা একটা সভা জ্বালিয়ে দেওয়া হলো ম্যাডাম, দাউ দাউ করে জ্বললো, ভ্যান্ডালাইজ করা হলো, বিজেপি কর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। যারাই বিরোধিতা করছেন তাদের ওপর আক্রমণ নেমে আসছে, কখনো লাঠি, কখনো চপার, কখনো তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, কখনো সভা জ্বালিয়ে দেওয়া। এভাবে কি করে গণতন্ত্র চলতে পারে একটা রাজ্যে? শবনম। দেখো, আমাদের অরূপ চক্রবর্তী তিনি
এইটার বিবৃতিতে উনি আজকে প্রিন্টিং মিডিয়া খবরের কাগজে বলেছে যে প্রতিক্রিয়া হলে ক্রিয়াও আছে, সো নিউটনস থার্ড ল অফ মোশনও আছে। কেন? যে যেখানে তৃণমূল পরিবর্তনের যে সভাটা করেছিল সেখানে বিজেপি গিয়ে আগে ওখানে তার ছিঁড়ে দেয়, আরম্ভ করে তাদের অসভ্যতামি। এটাই প্রথম থেকে বিজেপিরা স্টার্ট করে, সেইখান থেকে সূত্রপাত হচ্ছে ঘটনা। তো যদি তুমি এইভাবে চালাতে লাগো যে কারো সভাতে ম্যাডাম, আমি গিয়ে একটা ছেড়ে দেওয়া, প্রশ্ন করছি, আপনি তো আইনজীবী, বিজেপি যদি তৃণমূলের সভায় গিয়ে কোনো ক্ষতি করে থাকে তার পরিবর্তে পুলিশ এসে ব্যবস্থা নেবে না তৃণমূলের গুন্ডারা এসে ব্যবস্থা নেবে? মেনে নিলাম বিজেপি কিছু একটা করেছে, বুঝলাম, ধরে নিলাম, তার পরিবর্তে তৃণমূল গুন্ডা নামাবে নাকি পুলিশ এসে ব্যবস্থা নেবে যদি বিজেপি সত্যি কিছু অসামাজিক কাজ করে থাকে, অনৈতিক কাজ করে থাকে? যেখানে অনৈতিক অরাজনৈতিক কাজ সারা দেশে চলে যাচ্ছে, বিজেপি যেভাবে করে যাচ্ছে এবং গণতন্ত্রকে কুণ্ঠরোধ করছে, সেখানে নির্বাচন কমিশনকেও তারা কাজে লাগিয়ে দালাল রূপে তারা কৃতদাস উপনিষ্ঠ করেছে। সেইখানেতে তুমি কি করে বলছো যে তাদের সবকিছুতে আইনে প্রক্রিয়া বানা দেবে? আচ্ছা, আইনের প্রক্রিয়া মানার দরকার নেই। আমি বিজেপি মুখপাত্রের উত্তরটা নিই, তারপর আসছি। স্যার রিমা ব্যানার্জি উত্তর দিচ্ছেন আপনাকে, কাউন্টার করছেন রিমা ব্যানার্জি। আমি দেশের কথায় যাব না। আজকে যখন বেহালায় একটা মঞ্চকে জ্বালিয়ে দেওয়া হলো তখনও প্রশাসন কোনো রকম পদক্ষেপ নিতে পারছে না ভয়ে। আজকে অন্ডা জ্বলছে। আজকে যেরকম বাংলাদেশে আমরা দেখলাম দীপুকে মারা হলো, যেরকম ভাবে জ্বালিয়ে দেওয়া হলো, সেরকম একটা বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছেন আপনারা। ভাগ্যক্রমে ঠাকুরের আশীর্বাদে এটা আপনাদের মারা যায় না। এটা আপনাদের আনন্দপুর চলছে, নিজেদের এখানে দাঁড়িয়ে আজকে একটা নিজেদের রাজনৈতিক 12 ঘন্টা 15 ঘন্টা হয়ে গেল কালীঘাট থেকে মুখ্যমন্ত্রীর আসার সময় হলো না। আজকে শুধু কানের পাশে কাপড় গুজে কোথাও দাঁড়িয়ে শুধু আল্লাহকে মনে করলে মুসলিমদের প্রতি ভালোবাসা দেখানো যায় না। আপনি সর্বদেশের কথা বলছেন, দেশের প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছে জাত নির্বিশেষে কোন রকম মানুষকে আলাদা না ভেবে তিনি মানুষের জন্য দাঁড়িয়েছেন, মানুষের জন্য ভেবেছেন। আজকে যখনই এরকম পরিস্থিতি হয়েছে, যখন মাননীয়া ভয় পেয়েছে, তখন মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে যে গরু দুধ দেয় তার লাজ সহ্য করতে হয়। আজকে না, উনি বলছেন আপনারা ওনাদের সভায় গিয়ে কিছু একটা করেছেন তাই পাল্টা আপনাদের উপর হয়েছে, অ্যাকশন হয়েছে তাই রিয়াকশন হয়েছে। তার উত্তরটা নিই রিমা ম্যাডাম। আবার আসছি শবনমদির কাছে, প্রত্যেকের কাছে উত্তরটা। আপনারা করেছেন তাই ওনারা করেছেন। তো মনে পড়ে না আজ পর্যন্ত গিয়ে ভারতীয় জনতা পার্টির কোন নেতৃত্ব, কোন কার্যকর্তা টিএমসির মঞ্চে গিয়ে এইরকম একটা অরাজনৈতিক কাজ করেছে। আপনি প্রমাণ করতে পারবেন না দিদি। আপনি এই কথাগুলো বলে মানুষকেও আর বোকা বানাতে পারবেন না। চাকরি চুরি করে, মহিলাদেরকে রাস্তায় মেরে, পুলিশকে এরকম ভাবে দলদাস বানিয়ে সবকিছু করে এখন আপনাদের হাত থেকে উত্তর নেই। শবনম হাত তুলছেন, উত্তর, কাউন্টার। এইখানে যে রাজনৈতিক মেরুকরণ বিজেপি করে যাচ্ছে, যে প্রহসন করছে, যে গণতন্ত্রকে কণ্ঠরুদ্ধ করছে, নির্বাচন কমিশনকে দিয়ে তারা কৃতদাস পরিণত করেছে, দলদাস নির্বিশেষে। যিনি বিজেপি নিয়ে হাঁকাচ্ছেন যে এই ধরনের, আমি জেনারেল কথা শুনতে চাই না ম্যাম, আমি জিজ্ঞেস করছি স্পেসিফিক কথা। বেহালায় বিজেপি সভায় আগুন লাগিয়ে দেওয়া হলো, ওন্দায় বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। বিজেপি গোটা দেশে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করেছে, দলদাস নির্বিশেষে। এইসব শুনতে চাইছি না ম্যাডাম, স্পেসিফিক বেহালায় কেন গুন্ডামি করলেন, কেন ওন্দায় বিজেপির বাড়িতে আগুন জ্বালিয়ে দিলেন, এগুলো জানতে চাইছি। উত্তর আছে? উত্তর আছে ম্যাম? শবনম নেই উত্তর। আমি অনিল জানা, তারপরে আমি অরিত্রর কাছে আসি। অনিল স্যার, আপনি কি এটা বলতে চাইছিলেন? হাত তুলুন, হাত তুলছিলেন। রেসপেক্টেড ম্যাডাম শবনম দে যেটা বললেন, লার্নেড অ্যাডভোকেট বলা হয়, উনি নিজেও বুঝতে পারছেন যে আমি যেটা বলছি বলতে হতে যার জন্য ফামলিং করছেন,
আমি মেনে নিলাম এরা বিজেপি একটা গন্ডগোল করেছে, তার রিটালিয়েশনে এটা হয়েছে। নিউটনের থার্ড লটা আপনি বলতে যাচ্ছিলেন, কিন্তু আমি আপনাকে আপনাকে জিজ্ঞেস করছি যে সরকার কি আপনাদের দলের লোকদের পাওয়ার ডেলিগেট করে দিয়েছে, পুলিশকে অ্যাসাইন করে পুলিশকে সরিয়ে দিয়ে আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনটা দেখার জন্য, ল অ্যান্ড অর্ডারটা হাতে নেবার জন্য এরকম কোনো নোটিফিকেশন হয়েছে কি পাওয়ার ডেলিগেট করেছেন আপনাদের? আরে স্যার, উনি বলছেন বিজেপি করেছে তাই পাল্টা হয়েছে। আরে বিজেপি যদি কিছু করে থাকে, যদি ধরেও না হয় এক মুহূর্তের জন্য, তাহলে এটা পুলিশের দায়িত্ব না তৃণমূলের গুন্ডাদের দায়িত্ব? সেটাই তো বলছি, পুলিশ ওখানে বিজেপি গন্ডগোল করলো, পুলিশ দাঁড়িয়ে দেখলো, কিন্তু কথা যে পুলিশ কোনো অ্যাকশন নেবে না, এরকম কোনো পাওয়ার ডেলিগেট করেছেন কি আপনাদের? দেওয়া হয়েছে? তাহলে নোটিফিকেশনটা একটু জানিয়ে দেবেন, লোকে জানতে পারবে যে সরকার এরকম একটা নোটিফিকেশন করেছে। শবনম ম্যাডাম কিছু একটা বলছেন। বিজেপি, তোমরাই অ্যাডমিটেড ফ্যাক্টস যে এটা ট্রু ফ্যাক্ট যে বিজেপি এখানে করেছে। আরে যদি করে থাকে তো পুলিশ যাবে, তো তৃণমূলের গুন্ডাদের নামাবে সুদীপ পড়লে। এখানে ছিঁড়েছে মঞ্চে তার এবং সেখানে ভাঙচুর চালিয়েছে, সেইগুলো বিজেপি আরম্ভ করেছে। বিজেপি প্রতিটি মুহূর্তে এখন রাজনৈতিক মেরুকরণ করছে। তারা জানে বাংলায় তারা কিছুতেই শক্ত জমি পাবে না, বাংলা আবার জিতবে, মমতা দি আবার জেনারেল কথা বলেন, জেনারেল নলেজ, জিকে বই, জিকে বইয়ের মতো কথা বলছেন ম্যাম। জিকে বইয়ের মতো নয়, তাই জন্য ক্লাস 1 এর জিকে বই, দেশে ভালো হওয়া ভালো, খারাপ হওয়া উচিত নয়, মেরুকরণ করা উচিত, এটা জেনারেল কথা, এটা ভালো কথা, লোকে শুনে ভালো লাগে। গুডি গুডি পলিটিশিয়ান। অরিত্র উত্তর দিচ্ছে। অরিত্র, পরিবর্তন যেখানে করেছে সেইখানেতে এসে বিজেপি কি দরকার ছিল? চরিত্রটা আজকে ডিবেটে অনেকটা সেই থিয়েটারে বিবেকের ভূমিকার মতো, মাঝে মধ্যে একটা সিনে আসেন এবং এসে ওভারঅল একটা ওয়ান লাইনার দিয়ে চলে যান। একজন অ্যাডভোকেট হিসাবে ম্যাডাম কি করে বললেন আমি জানি না যে বিজেপি করেছে তাই আমিও করব। তাহলে 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে 52টা আনন্যাচারাল ডেথ এবং খুনের রিপোর্ট পাওয়া যাচ্ছে এবং 39টার ওপরে ধর্ষণ হয়েছে, যেটা বিরোধী পক্ষের লোকেদের বাড়িতে হয়েছে, খুন অথবা ধর্ষণ, মহিলাদের অত্যাচার। তাহলে তার এর প্রতিবাদটা কি এইভাবে হওয়া উচিত যে তাহলে গিয়ে তৃণমূলের লোকেদেরকে আমি পেটাবো? তাহলে দেশে আইন কানুন বিচার ব্যবস্থা নেই। তাহলে যে কথাটা স্যার বলছিলেন একদম সঠিক কথা, স্যার যেটা পয়েন্ট আউট করলেন আমি সেটা দিয়ে কনক্লুড করব যে তৃণমূল এতটাই আত্মবিশ্বাসের অভাবে ভুগছে, তারা জানে যে সঠিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছ নির্বাচন হলে তাদের ফলাফলটা হয়তো ফলপ্রসূ হবে না। সেই কারণে তারা চাইছে বিচার ব্যবস্থা, আইন কানুন, সমাজ, সভ্যতা, রাষ্ট্র সব কিছুর ওপর থেকে আমাদের একেবারে আস্থা চলে যাক, আমরা এতটাই বিরক্ত হয়ে যাই যাতে আমরা বিক্ষিপ্ত হয়ে কোনো একটা ভুল পথে চলে যাই, রাষ্ট্রপতি শাসন যাতে জারি হয় এবং সেইটাকে সিম্প্যাথি হিসাবে ব্যবহার করে আবার তৃণমূল ক্ষমতায় আসে। আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যে আপনারা কোনোভাবেই এই ফাঁদে পা দেবেন না। তৃণমূল কংগ্রেস স্বচ্ছভাবে ভোট হলে তারা এমনিতেই বিদেয় হয়ে যাবে, তার কারণ তারা মানুষের কোনো কাজ করেনি। আপনি মুসলিমদের কথা দেখাচ্ছিলেন, মুসলিমরা সবথেকে বেশি খারাপ অবস্থায় রয়েছে এই সরকারের আমলে। তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান সঠিকভাবে দেওয়া হয়নি, কোনো চাকরি দেওয়া হয়নি, তাদের হাতে পয়সা নেই। 2016-17 সালে অমর্ত্য সেনের রিপোর্টে বলা হয়েছে যে মুসলিম সম্প্রদায়ের মানুষের অধিকাংশ লোকের দৈনিক রোজগার, এই মাসিক রোজগার 5,000 টাকারও নিচে, ফলে দারিদ্র সীমার নিচে তারা রয়েছেন। আপনি একটা বড় প্রমোশনাল জায়গায় কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষকে দেখতে পারবেন না। শুধু ভোটের সময় তাদেরকে ভুল বোঝানো হয়েছে, কিন্তু প্রত্যেকেই তো দেখুন, একটা খারাপ বাংলা একটা কথা আছে, ন্যাড়া বেলতলা একবারই যায়। তো মুসলিম সম্প্রদায়ের মানুষজন বুঝে গেছে যে দীর্ঘ দশকের পর দশক ধরে তাদেরকে বোকা বানানো হয়েছে, তাই তারা এবার আর বোকা বনবেন না, তারা ইউনাইটেড হচ্ছেন। একটু সঙ্গে থাকো। অনুপম ভট্টাচার্য, বিজেপির প্রেসিডেন্ট, দক্ষিণ কলকাতা আমাদের সঙ্গে রয়েছেন। কিশলয় অগ্নিবাণে আপনাকে স্বাগত অনুপম বাবু। অনুপম বাবু, তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা আগে কিছু একটা করেছেন, তাই রিপারকারশন হিসেবে বিজেপির সভা জ্বালিয়ে দেওয়া হয়েছে। মনে হলো এটা একটা কনফেশনও হয়ে গেল এক প্রকার যে হ্যাঁ সত্যি তৃণমূল জ্বালিয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি, আপনি পাল্টা কি বলবেন? অনুপম বাবু, অনুপম বাবু আপনি কি শুনতে পাচ্ছেন? আমি কিশলয় বলছি, কিশলয়ের অগ্নিবাণ থেকে, আপনি লাইভ রয়েছেন। একদম তৃণমূলের পায়ের তলার মাটি হারিয়ে গেছে, কারণ গতকালকে যে ঘটনা করেছে সেটা ওদের পূর্ব পরিকল্পিত ছিল। গতকাল মাননীয় ত্রিপুরা
সাউন্ডের সমস্যা, কারণ এখানে বক্স বাজছে। আমি পরে আসছি অনুপম বাবুর কাছে। তার আগে আমি একবার এই মুহূর্তে শোনাবো তৃণমূলের উন্নয়নের পাঁচালি একদিকে পড়া হয়, আরেকদিকে হুমকির পাঁচালি পড়া হয়। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি ধমকি চমকির ওপর এই মুহূর্তে রাজ্যটাকে চালাচ্ছেন বিজেপির অভিযোগ। তার প্রমাণ কোথায়? প্রমাণ এখানে দেখুন। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি সেটা আপনারা নিজেরা বানিয়ে নিন। আমি বললে খারাপ দেখাবে, আপনারা বানিয়ে নিন। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকে, ঘিরে ধরবে এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন গাছে। আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো, আর আমরা যদি মনে করি 5 মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না। ভোটারের নাম ওরা ইচ্ছাকৃতভাবে বাদ দেয়। পাড়ার বিজেপি নেতাদের গামছা কোমরে জড়িয়ে আটকে রেখে বলবেন আগে আমার নাম তো, তারপরে কথা হবে। 2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনবো না। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। বারের একটা সীমা আছে, জ্যান্ত এই মাটিতে কবর দেবো, মাইক ধরে বলে গেলাম। কিশলয় অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। ডিবেটের তৃতীয় অংশ, প্রত্যেকের কাছে যাওয়ার আগে ব্রহ্মাস্ত্র প্রশ্ন করছি আজ কিশলয় অগ্নিবাণের 3 নম্বর প্রশ্ন। কানে গিয়েছে জনতার গর্জন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা হিংসা এবং হুমকির বর্ষণ। ফিরবো 30 সেকেন্ডস করে প্রত্যেকের কাছে। আপনাকে দিয়ে শুরু করবো, বলুন ম্যাম। আজকে সংবিধান দিবস, এবং সংবিধান কথা বলে সার্বভৌমতা, কথা বলে ধর্মনিরপেক্ষতা, কথা বলে প্রজাতন্ত্রের, কিন্তু সর্বকিছু ভেঙে আজকে যদি দেখি না বিধানসভা, না কার্যকরী বিভাগ, না গণতন্ত্র, না গণসংযোগ, সব কিছু বিফল অবস্থা পশ্চিমবাংলায়। এবং মাননীয়া জানেন যে সংখ্যাগুরু হোক কি সংখ্যালঘু হোক, আজ মানুষ তৃণমূল সরকারটির পাশে নেই এবং তৃণমূল ভরাডুবি হারতে চলেছে। এবং সেই ভয় একটাই রাস্তা, যদি মানুষকে ভয় দেখিয়ে বাংলাদেশের মতন তালিবানি সরকারের মতন একটা পরিস্থিতি তৈরি করে যদি পশ্চিমবাংলায় মানুষকে ভয় দেখিয়ে আবার সরকারে আসা যায়, যেটা আমরা হতে দেব না। উত্তর শবনম, 30 সেকেন্ডস, বলুন ম্যাম। শবনম, 30 সেকেন্ডস। এই গণতন্ত্রে যেখানে স্বাধীনতায় আজকে আমাদের 26 রিপাবলিক ডেতে যে মোদিজি 26 রিপাবলিকে 77 বার্থডে অফ রিপাবলিকে আজকে যেভাবে দেশের রিপাবলিক ডেটা তছনছ করে দিয়েছে, গণতন্ত্রকে কণ্ঠরুদ্ধ করে দিয়েছে, আর নৈরাজ্য সারা দেশে করে দিয়েছে, যেখানে নির্বাচন কমিশনকে নিজেদের দলীয় কার্যসিদ্ধি করার জন্য কি করে ভোট চুরি করতে হয়, সেইভাবে তারা বৈধ ভোটারকে কিভাবে তাদের নাম আনম্যাপড কিংবা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে চলে যেতে হয় সেইগুলো ব্যবস্থা করছে। তার জবাব কিন্তু 2026-এ আমাদের বাংলার মা মাটি মানুষ দেবেন। বুঝে গেলাম এবং বুঝলাম ম্যাম। 30 সেকেন্ডস, অনিল জানা, কনক্লুডিং কমেন্ট। হ্যাঁ, তারপর আসি। ম্যাডাম, ধর্মীয় রাজনীতির মেরুকরণের কথা বললেন, আপনার মেমারি তো নিশ্চয়ই আমার চেয়ে ভালো হবে, কেন আপনি লার্নেড অ্যাডভোকেট। বছর দেড়েক খানেক আগে নৈহাটিতে কিছু 5 জন মারা গিয়েছিলেন বোমা বানাতেই বা বাজি বানাতেই। আপনার একজন মন্ত্রী হেলিকপ্টারে চলে গিয়েছিলেন 40 কিলোমিটার দূরে তাদের আর্থিক সাহায্য দিতে। আর আজকে 18 ঘন্টা লাগলো এখান থেকে এইটুকু যেতে বাড়ির পাশে। কারণ ওরা কি আপনাদের নিজেদের লোক নয়, এরা অন্য ধর্ম। আপনার কি ধর্ম দেখে সেবা দেন নাকি? ধর্ম দেখে তাদের রিলিফ করেন? ওটা নিজের ধর্মের লোক ছিল, এটা অন্য ধর্ম। সেই জন্য কি আপনাদের যেতে এতক্ষণ সময় লেগেছে?
স্যার আমার প্রশ্ন হচ্ছে ধর্মীয় বিভাজন, ধর্মীয় মেরুকরণ, গুন্ডামি, অপশাসন এগুলো কদিন চলতে পারে? অরিত্র 30 সেকেন্ড আমি জাস্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যাদের বাইট চালালেন না, যারা বলল যে আমরা পেটাবো, এ করবো, বাড়ি জ্বালিয়ে দেবো, জ্যান্ত জ্বালিয়ে দেবো, আরজি করার সময় এরাই পাঁচিলে বসেছিল যখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল। ফলে তৃণমূলের যারা এইসব হুমকি হামকা দিচ্ছেন না, আপনাদের যত গুন্ডা মস্তান এদের আছেন, আপনারা মাথায় রাখবেন আরজি কর আন্দোলন 2024-25টা ভুলে যাবেন না। মানুষ যেদিন স্বতঃস্ফূর্তভাবে পুশব্যাক করবে সেদিন কিন্তু হাজার কামান, গুলি, বোমা নিয়ে আপনারা কিন্তু পালাতে পারবেন না। ফলে আমাদের মারামারি করার দরকার নেই, মানুষের সংঘবদ্ধ ইউনাইটেড কণ্ঠস্বর এবং ইভিএম এর বোতাম, এটাই আপনাদের হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে মানুষ আপনাদেরকে বিজয় করে দেবে শান্তিতে। অসাধারণ। আমি যাব তাপস বারিকের কাছে। স্যার, আপনাকে আমার আজকের প্রশ্ন, 30 সেকেন্ড সময় আছে, আমি আপনাকে উত্তর দিতে দিচ্ছি। আপনি কি এখনো বিজেপি করবেন, নাকি এর ফলে আপনি এই যা হয়েছে তারপর আপনি ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছেন, আর বিজেপি করবেন না, আর বিরোধিতা করবেন না? আপনি কি এখনো বিরোধী কণ্ঠস্বর হিসেবে নিজের আওয়াজ তুলে ধরবেন? বলুন। আমার জীবনে যতক্ষণ প্রাণ আছে এই লড়াই আমি লড়তে থাকবো, আমি আপ্রাণ দিয়ে আমি লড়তে থাকবো। আমি অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ করব, যেখানে অন্যায় সেখানে আমি প্রতিবাদ করব। আমি সেই জায়গা থেকে আমি আমার যতক্ষণ জীবনে প্রাণ আমি ততক্ষণ পর্যন্ত আমি লড়তে থাকবো, এই লড়াই আমি চালিয়ে যাব। বেশ, ফিরবো আলোচনায়। আমি একদম শেষ 1 মিনিট আছে আমার কাছে। আমি ছোট্ট করে একটাই প্রশ্নের উত্তর রিমা ব্যানার্জি এবং শবনমদের কাছ থেকে নেব। এই রাজ্যে এই দলতন্ত্র, গুন্ডাতন্ত্র চলবে 2026-এ, না শেষ হবে? উত্তর দিন। প্রথমে শবনম, তারপর রিমাকে দিয়ে আমি শেষ করব। শবনম, 10 আমরা সেকেন্ড। গণতান্ত্রিক ভাবে যেভাবে আমরা ইভিএম এ বোতাম টিপে মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার 2026-এ জিতিয়ে আনতে পারবো, কেন মাটি মানুষ জনগণের পাশে আছে এবং সমাজ কল্যাণ যে কাজগুলো দিদি করে গেছেন আজ অব্দি। ইভিএম এর বোতাম টিপে ক্ষমতায় আসবেন না, ব্যালট বক্স মুড়িয়ে খেয়ে ক্ষমতায় আসবেন সেটা দেখার। একদম 10 সেকেন্ড। দেখুন, বুলেটের রাজনীতি আর চলবে না, ব্যালেটের রাজনীতি এবারে মানুষ দেখিয়ে দেবে। মানুষ আবার নামবে রাস্তায়। আজকে তৃণমূল নেতা বলছে তারা খেলাবে, জনসাধারণ খেলালে পরে কাপড় জামাটাখানিও খুলে নেবে, সেটা নিয়েও বাড়িতে ফিরতে পারবেন না। সে সময় এসে গেছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিষয়। সময় শেষ। আমি এই বলে শেষ করব। আজকে কিশলয়ের অগ্নিবাণে আমি প্রশ্ন করলাম, তাপস বারিককে তার বাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়। আমি প্রশ্ন করলাম, আপনি কি এখনো বিরোধিতা করবেন, আপনি কি এখনো বিজেপি করবেন? তিনি বললেন নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি বিজেপি করব। ম্যাডাম, মাননীয় মুখ্যমন্ত্রী, কাউকে মেরে, কারুর বাড়ি জ্বালিয়ে, কারুর ওপর আক্রমণ করে, কারুর ওপর চপার চালিয়ে, কারুর ওপর লাঠি চালিয়ে, কারুর ওপর হুমকি দিয়ে বিরোধিতা করা আটকানো যায় না, বিরোধী কণ্ঠস্বর রোধ করা যায় না। এটা একটা স্পিরিট। ভুল হলে যারা বিরোধিতা করার তারা বিরোধিতা করবে, কারণ তাদের শির দ্বারা সোজা রয়েছে, তারা শির দ্বারা বিক্রি করেনি। মৃত্যুকে ভয় তারা পায় যারা শির দ্বারা বিক্রি করে দিয়েছে। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বিগ ব্রেকিং নিউজ। আনন্দপুরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 8। আনন্দপুরে একের পর এক বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনো পর্যন্ত কি করছে রাজ্য সরকার, কোথায় মুখ্যমন্ত্রী, উঠছে প্রশ্ন। আনন্দপুরে পরপর বাড়ছে, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। একাধিক গোডাউনে ভয়াবহ আগুন ধরার পর লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। একদিকে সেই ছবি দেখাচ্ছি, দেহগুলো কিভাবে বের করা হচ্ছে, আর অন্যদিকে এই তথ্য উঠে আসছে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর উঠে আসছে। কিশলয়ের অগ্নিবাণে ব্রেকিং নিউজ। আনন্দপুরে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 8। একাধিক গোডাউনে ভয়াবহ আগুনের পর মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে, 8 জনের মৃত্যু হয়েছে। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH